8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এটি কেবল ক্যালেন্ডারে একটি দিন নয়, বরং বিশ্বজুড়ে নারীদের দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি এবং তাদের অদম্য পথ চলার উদযাপন। নারীরা করুণার পাত্রী নন, তারা শ্রদ্ধার যোগ্য। একজন মা, বোন, স্ত্রী বা সহকর্মী হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে তাদের প্রাপ্য সম্মান প্রদান করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে পালন করা হয়। সমতা ও উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা, গিভ টু গেইন, এই মন্ত্রে দীক্ষিত হয়ে সমাজ আজ অনুধাবন করছে যে নারীর উন্নয়ন মানেই সমগ্র সভ্যতার উন্নয়ন। বর্তমান যুগে নারীরা ঘরের চার দেয়ালের ডিঙিয়ে আকাশ ছোঁয়া সাফল্য অর্জন করছেন। ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেখানে সবখানে কিন্তু নারীরা নেতৃত্ব দিচ্ছে। গ্রামীণ অর্থনীতি, লাখপতি দিদিদের উত্থান আজ স্বনির্ভরতার নতুন সংজ্ঞা লিখছে। মহাকাশ গবেষণা থেকে শুরু করে ফ্রিল্যান্সিং বা আইটি সেক্টরে নারীরা তাদের মেধা ও মনন দিয়ে নতুন নতুন উদ্ভাবন উপহার দিচ্ছেন। নীতি নির্ধারণের পর্যায়ে নারীদের অংশগ্রহণ সমাজকে আরো মানবিক ও সুশৃঙ্খল করে তুলছে। রাষ্ট্র পরিচালনায় তাদের দূরদর্শিতা আজ অনস্বীকার্য। তবে সব নারীরা কি তাদের যোগ্য সম্মান পাচ্ছেন? নারীদের শিক্ষার হার বেড়েছে, কিন্তু সচেতনতা কি সেই হারে বাড়ছে? নারীর সাফল্যের দায়িত্ব কি কেবল নারীর নিজের, না আমাদেরও আছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায় নারীর অধিকার, দায়িত্ব ও সম্মান নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন দুজন বিশিষ্ট সমাজকর্মী, যারা সমাজের বিভিন্ন স্তরে নারীদের নিয়ে কাজ করেছেন, ছোট থেকে বড়। রয়েছেন সমাজকর্মী, প্রাক্তন মহিলা কমিশনের, রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, এবং রয়েছেন সমাজকর্মী যিনি প্রাক্তন শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। বর্ণালীদি, আজকের এই সন্ধ্যায় আপনাদের দুজনকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। বর্ণালীদি আপনাকেও, শর্মিলাদি আপনাকেও। আপনারা দুজনই অনেকটা পথ পেরিয়ে এসেছেন, সমাজের অনেক উত্থান পতন আপনারা দেখেছেন, সমাজকে খুব কাছ থেকে দেখেছেন, বিশেষ করে নারীদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন অধিকার, ছোট থেকে বড় সবাইকে আপনারা খুব কাছ থেকে দেখেছেন। আজ শুরুতেই জানবো বর্ণালীদি আপনার কাছে প্রথমে, যে আজকের পৃথিবীতে একজন সফল নারীর সংজ্ঞা বলতে আপনি কি বোঝেন? নমস্কার। আজকে ভ্যানগার্ডের মাধ্যমে সমস্ত নারীদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং দাদা একটা প্রশ্ন আমার দিকে ছুঁড়েছেন যে আসলে সফল নারী বলতে আমরা কাদেরকে বুঝি। এই সফল শব্দটির যে সংজ্ঞা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এই কারণে যে নারীর সফলতা, এই বক্তব্যটি আমরা বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করি। যেমন আমাদের কারোর ধারণা যে নারী যদি অর্থ উপার্জন করতে পারেন তবেই তিনি সফল, আর যদি যে নারী অর্থ উপার্জনে অসফল, অর্থাৎ যিনি গৃহিণী, তাকে আমরা অসফল নারী বলে মনে করি। এটা একটা অংশের মানুষের ধারণা, কিন্তু আমি কিন্তু এর একেবারে বিপরীতে গিয়ে বলবো যে প্রত্যেকটি নারীকে আমি সফল মনে করি এই কারণে যে শুধু অর্থ উপার্জন নয়, একজন নারী কিন্তু সমাজ গঠনে, আমাদের এই বিশ্ব সৃষ্টির পেছনে নারীর সবচেয়ে বড় ভূমিকা। তাই প্রত্যেক নারী তার স্ব জায়গায় সফলতা অর্জন করেছেন, এবং এই সফলতার জন্যই নারী পুরুষ নির্বিশেষে আমরা আর্থিক উপার্জন করতে পারছি। কেউ সায়েন্টিস্ট হচ্ছেন, কেউ বা সমাজের জন্য কাজ করছেন, কেউ বা আজকে বিভিন্ন এরোপ্লেন চালাচ্ছেন নারীরা। সমস্ত দিকে কিন্তু আমাদের ঘরের যিনি মায়ের কাছ থেকেই শুরু হয়েছে। তাই প্রত্যেক নারীকে আমি সফল বলে মনে করি। ওকে, আমরা শর্মিলাদির কাছে একই প্রশ্ন রাখবো। শর্মিলাদি, আপনি কাকে সফল বলেন? মানে নারীরা যারা এই মুহূর্তে, যেটা বর্ণালীদি বলছিলেন, যে যারা চাকরি করছেন, যারা পয়সা উপার্জন করছেন বা কাজ করছেন, শুধু চাকরি নয়, যারা ব্যবসা করছেন হয়তো, তাদেরকে আপনি সফল ভাবছেন, নাকি নারীকে অন্যভাবে
অন্য সংজ্ঞায় নারীকে আপনি সফল বলে দেখছেন? শুরুতে আজকের এই শুভ দিনে আমাদের সমস্ত মা এবং বোনেরা যারা রয়েছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আন্তর্জাতিক নারী দিবস হিসাবে। যে প্রশ্নটা করা হয়েছে, সফল বলতে আমার ব্যক্তিগত ধারণা অনুসারে আমরা যদি মনে করি যারা ঘর থেকে বেরিয়ে মানে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে ওনারাও সফল। এছাড়া যারা মায়েরা বা বোনেরা রয়েছেন সাংসারিক দিকটা দেখছে বা সমাজের অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে সমাজকে মানে প্রতিষ্ঠিত করা বা নিজের দায়িত্ব দিয়ে যেতটুকুই মানে উনার মানে কর্তব্য থাকবে সেই জায়গায় স্ব জায়গায় দাঁড়িয়ে যারা নিজেদের দায়িত্বটাকে প্রতিপালন করছে আমার মতে উনারা সব জায়গাতেই সফল নারী হিসাবে আমি গণ্য করব। ওকে, শুধু তাহলে যারা অর্থ উপার্জন করছে তারাই শুধু সফল নয়, নিজের মতো করে যেভাবে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য বা তার প্রিয়জন পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য যেসব নারীরা যে অবদানই রাখছেন তাদেরকে আপনি সফল বলছেন। কারণ এটা এখানে আবার একটু কথাও আছে, যারা সবাই কিন্তু একরকম চায় না যে আমি বাইরে গিয়ে যাই, আমি চাকরি করি, আমি অর্থ উপার্জন করি। অনেক পরিবারের যারা মায়েরা বোনেরা আছে ওরা মনে করে আমার যে কর্তা ওরা অবশ্যই আর্থিক দিকটা দেখছে, আমি স্ব ইচ্ছায় আমার পরিবারের দায়িত্বটা আমি পালন করব। আমি এরকম পরিবারও দেখছি এবং তারা চাইছে যে আমার যে দায়িত্ব আছে আমি সেটাকে যাতে আমি একদম 100তে 100 দিয়ে আমার দায়িত্বটা আমি চাইছি। সেজন্য আমি এই কথাটা বললাম যে যারা স্ব জায়গায় যারা দায়িত্ব আছে ওনারাও কিন্তু সফল আজকের দিনে। ঠিক, কারণ আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যখন আমরা কোনো গৃহিণী মানে যিনি হাউসওয়াইফ যাকে বলা হয় ওনাকে যখন আমরা খাটো করে দেখছি অনেকেই, যারা বিশেষ করে যারা চাকরিরতা বা যারা ব্যবসা করছেন বা অর্থ উপার্জন করছেন, তারা যখন কোনো হাউসওয়াইফকে যখন খাটো করে দেখেন তখন শুধু এটাই বলতে হয় যে উনি কিন্তু শিক্ষিত হয়েও কিন্তু ওনার সেই শিক্ষা বলুন বা সবকিছু বলুন সেটাকে বিনিয়োগ করেছেন তার সংসারে, তার হয়তো বা তার সংসার প্রতিপালন, তার পরিবার বা আত্মীয় পরিজন বা যেটাই হোক, ছেলে মেয়ে হোক, শ্বশুর শাশুড়ি মা হোক, নিজের বাবা মা হোক, যেটার জন্যই হোক। এখন তাহলে কি তাদেরকে আমরা অসফল বলছি? আপনাদের জন্য কথা অনুযায়ী তাদেরকে আমরা অসফল বলছি না। শিক্ষা এমন নয় যে আমি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হই এর অর্থ এই নয় যে আমাকে বাইরে বেরিয়ে শুধু অর্থ উপার্জনের জন্যই শিক্ষা অর্জন করা। শিক্ষা অর্জন করা কিন্তু সমাজের সমস্ত অংশের জনগণ শুধু নয়, আমার পরিবারকে আমি একটা জায়গায় নিয়ে দাঁড় করাবো, এটা হচ্ছে প্রকৃত শিক্ষার গুণ। সেই জন্য একজন নারী বা পুরুষ, আমি শুধু নারী বলবো না, যে আন্তর্জাতিক নারী দিবসের দিনে শুধু আমরা যদি নারীর কথা ভাবি আর পুরুষকে ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা সমাজের একটা ব্যালেন্স তৈরি করতে পারবো না। এই কারণে যে একজন নারী যখন সফল, সেই এই পরিবারের একটি পুরুষ যখন সফল হচ্ছে সেখানে কিন্তু তার মায়ের ভূমিকা সবচেয়ে বড় বলে আমি শুধু নয়, সারা বিশ্বই এই ক্ষেত্রে আমরা সবাই একই কথা থাকবে যে একজন মায়ের কারণেই কিন্তু তার সন্তানরা সুসংগঠিত এবং সুসন্তান হিসেবে প্রতিপালিত যদি হয় তবেই সে প্রাতিষ্ঠানিক থেকে শুরু করে সমাজের সর্ব অংশে তার প্রতিষ্ঠা হবে। এবং এক্ষেত্রে সে নারী হোক আর পুরুষ হোক, কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, সেই ক্ষেত্রে একজন তার পেছনে যে পর্দার আড়ালে যিনি কাজ করছেন তিনি কিন্তু একজন নারী। তাই নারীর সংজ্ঞা, নারীর সফলতা এবং নারীর শিক্ষা শুধু প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে গিয়ে রোজগার করা, অর্থ উপার্জন করা তা নয়, যে যিনি ঘরে থেকে নিজের সন্তানকে সুসন্তান তৈরি করতে পারেন সেই নারীও কিন্তু একজন সফল নারী। একদম। আজকাল শুধু নয়, শুধু এটা মানে যুগ যুগ ধরে যে প্রথা চলে এসেছে আমাদের এই সমাজে, সভ্য সমাজে, যেটা হচ্ছে যে কোনো একটি মেয়েকে তার কোনো যদি ভুল ত্রুটির জন্য কিন্তু দায়ী করা হয় তার মাকে, মা শেখায়নি বলে দায়ী করা হয়। এবং আজ আমরা দেখছি যখন কোনো ছেলেরা রাস্তায় বেরিয়ে কোনো অন্যায় করে, বিশেষ করে নারীদের প্রতি, মেয়েদের প্রতি কোনো ধরনের অন্যায় করে, তখন কিন্তু তার দিকেও আঙুল তোলা হয়, তার মা তাকে যোগ্য পুত্র বা সন্তান হিসেবে বড় করতে পারেনি। তাহলে সব জায়গায় কিন্তু মায়েদের একটা বিরাট বড় ভূমিকা তো নিশ্চয়ই রয়েছে। কিন্তু সেই মা কিন্তু নারী, সে মা নারী, অবশ্যই নারী। শর্মিলাদি, আজকের নারীদের এগিয়ে যেতে কোনো বাধা তো নেই আমরা যতটুকু জানি, কিন্তু তারপরও আপনারা সমাজে খুব কাছ থেকে, খুব গ্রাসরুট লেভেলে কাজ করেছেন এবং করছেন এখনো। আজকের নারীদের এগিয়ে যাওয়ার পথে কোথায় বাধা বলে মনে করেন আপনারা? কোন কোন জায়গায় মনে হয়
যে এই জায়গাগুলো বা এই বিষয়গুলো সমাজে বাধা আছে, না হলে আমাদের নারীরা আরো অনেকটা বেশি এগিয়ে যেতে পারত? এখন বাধা যে বিষয়টা বলছেন, বাধা তখনই দূর হবে যে নারী দিবস পালন করা হয় যে নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য, নারীদের অধিকার দেওয়ার জন্য, নারীদের সমানভাবে দেখার জন্য, মানে বৈষম্য না করা যে যে মহিলা সে পুরুষ, এই চিন্তাধারাটা যদি সরানো হয় বা আমাদের সবার মন থেকে যদি এটা সরানো হয়, আমার মনে হয় একটি মহিলা ঘর থেকে বেরিয়ে একটা পরিপূর্ণ নারী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এখানে এই যে সমতা, মানে ভেদাভেদ না করা, যে বাচ্চা যদি নাম্বার কম পায় সে তার জন্য মা দায়ী থাকবে, আবার যদি ভালো নম্বর পায় সেটা বলবে বাবার জন্য হয়েছে, এই বৈষম্যটা যেদিন দূর হবে আমার মনে হয় এই আন্তর্জাতিক নারী দিবসটা তখনই সফল হবে। কারণ একা মা অথবা বাবা একজনকে দিয়ে সমাজ বা পরিবার চলবে না। আমার যদি সুন্দর ভবিষ্যৎ, সুন্দর পরিবার গড়ে তুলি, এখানে নারী পুরুষ উভয়েরই সহযোগিতা, উভয়েরই মানে পার্টিসিপেশন একদম দরকার। তো অবশ্যই নারী দিবস যেহেতু বলছে, আমার মনে হয় নারী দিবস সফল তখনই হবে এই যে পুরুষ আর মহিলার মধ্যে ভেদাভেদ জিনিসটা। আমার সন্তান যদি ভালো রেজাল্ট করে তার জন্য ওর মা এবং আমি নিজে দায়ী, আমি কর্তা হিসেবে, এবং আমার ছেলে যদি একটু খারাপ রাস্তায় যাচ্ছে তার জন্য কিন্তু মাকে আমি শুধু একটু দায়ী করব তোমার জন্য হয়েছে, সেরকম চিন্তাধারা কিন্তু আমাদের সরাতে লাগবে। আমি মনে করি তাহলেই মনে হয় সুন্দর একটা দিন, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পরিবার বা আমাদের ভবিষ্যৎ যেটা সেটা গড়ে উঠবে। ঠিক। বর্ণালী, আপনার কি মনে হয়? আপনি তো প্রাক্তন মহিলা কমিশন চেয়ারপারসন ছিলেন, সেখানে আপনি অনেক দেখেছেন, পরিবারের অনেক ঝামেলা আপনি আপনার নিজের হাতে বা আপনি সামনে থেকে সেখানে সেই সমস্যাগুলো সমাধান করেছেন। এখন একজন নারীর এগিয়ে যাওয়ার পথে গার্হস্থ্য হিংসার পাশাপাশি আর কোন জায়গায় বাধা মনে হয়? এগিয়ে যাওয়া বলতে শুধু যে চাকরির ক্ষেত্রে এগিয়ে যাওয়া বা ব্যবসায় বা অর্থ উপার্জনের জন্য এগিয়ে যাওয়া, আমি সেটা বলছি না। একটা সুন্দর জীবন যাপনের জন্য এগিয়ে যাওয়া, সুস্থ সংসার করার জন্য এগিয়ে যাওয়ার পথে বাধা কোন জায়গায় আপনি দেখেছেন এবং এগুলোকে কিভাবে দূর করা যায়? এই যে বিষয়টি সত্যি এটা খুব একটা নজর কাড়া দিক, এবং এক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি দেখেছি যে আমাদের পারিবারিক শিক্ষা এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। কারণ একজন নারী তার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে যদি যখন সে বাধাগ্রস্ত হয়, তখন কিন্তু যে ব্যক্তির দ্বারা তিনি বাধাগ্রস্ত হন সেই ব্যক্তির পারিবারিক শিক্ষার যখন অভাব থাকে, তখনই একজন নারীকে তিনি বাধাগ্রস্ত করতে চান। এবং আমরা দেখেছি যে আমাদের যে পরিবারের কর্তা, আমাদের যে ভারতবর্ষের যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু আমরা পরিবারের কর্তাকে সাধারণত একজন পুরুষকেই আমরা পরিবারের কর্তা হিসেবে নির্ধারণ করে থাকি। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে পুরুষেরা কি করেন যে সেই ঘরের নারী যেন কোনোভাবেই তার থেকে উচ্চ স্থানে বসতে না পারেন, তার একটা কন্টিনিউ একটা প্রসেস তার মনের মধ্যে চলতে থাকে। এবং এটা শুধুমাত্র পারিবারিক শিক্ষার অভাবেই হয় বলে আমি মনে করি। কারণ তার যদি পরিবারে যখন শুরু হবে যে প্রত্যেকে আমরা সমান, আমাদের জেন্ডার যে বিভেদ, সেই বিভেদটা যখন থাকবে না, তখনই কিন্তু সম্ভব এই একজন নারী এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে না। এবং এই ক্ষেত্রে শুধু পুরুষই যে বাধা দান করেন এমন নয়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই পরিবারের নানা ব্যক্তি একজন নারীকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দান করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলি যে আমাদের পারিবারিক শিক্ষার যে ধরন, যে গতিবিধি, যে রীতি, এটাকে কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। আমরা এই ভারতবর্ষে আমরা দেখেছি যে ভারতবর্ষের পেছনে যদি আমরা যাই, আমরা দেখি যে এখানে অসংখ্য নারী তাদের অনেক প্রমাণ রেখে গেছেন যে সমস্ত নারীরা ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। আমরা আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যে নামটা অত্যন্ত সুপরিচিত নাম আমাদের কাছে, তিনি কিন্তু নিজের সন্তানকে কাঁধে নিয়ে নিজের রাজ্যকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করে গেছিলেন। তো এই যে যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু আজকের দিনে রাজ্য জয় করার ক্ষেত্রে আমাদের হয়তো মহিলাদের প্রয়োজন হচ্ছে না, কিন্তু সেই সমাজ সচেতনতার মাধ্যমে আমাদের সমাজকে যদি আমরা তৈরি করতে পারি, তবে এই যে নারীর যে বাধা সৃষ্টি হচ্ছে নারীরা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, এই দিক থেকে আমরা অনেকটাই সমাজকে
রক্ষা করতে পারবো, এবং তবেই এই যে আন্তর্জাতিক নারী দিবস বলে এই 8ই মার্চকে আমরা উদযাপন করছি, সেটা নানাভাবে নানা সিস্টেমে সেটাকে কিন্তু আমরা সত্যিকারের আন্তর্জাতিক নারী দিবস হিসেবে তুলে ধরতে পারবো। এখানে আমার ছোট্ট আরেকটি কথা, যে এই আন্তর্জাতিক নারী দিবস যখন সারা বিশ্বে এই দিনটিকে একটা দিন হিসেবে তৈরি করা হয়, সেই সময় যে নারীদের সময়ের নির্ঘণ্ট কমিয়ে আনা, ভোটাধিকারের দাবি, এই সমস্ত নানা বিষয় নিয়ে এই আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছিল, যে নারীরা আন্দোলন করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, এবং পরবর্তী সময়ে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে জাতিসংঘ ঘোষণা দেয়। কিন্তু এই ভারতবর্ষের ইতিহাস কিন্তু আমাদেরকে অন্যভাবে আমাদের চোখে আঙুল দেখিয়ে দিতে হয়। এই ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসন ছিল, সেই সময়ে আমরা দেখেছি যে ভারতবর্ষে ভোটাধিকারের জন্য যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বাইরে ভোটাধিকারের জন্য আন্দোলন চলছে, সেই সময় কিন্তু ভারতবর্ষে এর অনেক আগেই নারীদের এই ধরনের সমস্যা ছিলই না। তো আমাদের ভারতবর্ষের কথা আমি আলাদা বলবো, এবং এই ভারতবর্ষের যে পর্দা প্রথা, নারীদের যে ঘরোয়া হিংসা, এই সমস্ত কিন্তু একটা সময় ভারতবর্ষে ছিল না। দীর্ঘ আক্রমণ, দীর্ঘ সময়, দীর্ঘ বছর, হাজার হাজার বছরের বৈদেশিক আক্রমণের ফলে নানা কারণে ভারতবর্ষে নারীদের পর্দা প্রথা এসেছিল। এর পরবর্তী সময়ে নারীদেরকে ঘরে আটকে রাখা হয়েছিল। এটা অনেক ঘটনা, সেটা কিন্তু একটা দীর্ঘ সময় আলোচনার বিষয় না। আমরা তো অবশ্যই এই বিষয়গুলো দেখছি এখন, তার জন্যই তো নারীদের জন্য, নারীদের অধিকার নিয়ে এত লড়াই বা নারীদের এত দাবি, এত কিছু আমরা শুনি। কিন্তু এখন আরেকটা জিনিস আমরা এখানে একটু আপনার কাছে আলোকপাত চাইবো। শর্মিলাদি, আপনি তো শিশুদের সুরক্ষা কমিশন আপনি সদস্য ছিলেন, আপনি অনেক কাজ করেছেন শিশুদের অধিকার নিয়ে, বিশেষ করে এখানে যারা গার্ল চাইল্ড যারা ছিল তাদের কিছু নিয়ে, এমনকি বাল্য বিবাহ নিয়ে আপনি একটি উল্লেখযোগ্য কাজে আপনি সঙ্গে যুক্ত ছিলেন বা এখনো আছেন, আপনি করছেন কাজ। এখন এই জায়গায় দাঁড়িয়ে এই যে অধিকার আদায়ে সরব হওয়ার পাশাপাশি একটি সুস্থ সমাজ ও পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে নারীর সামাজিক দায়িত্ব কতটুকু বলে আপনি মনে করেন? আর এখানে একটু আমি বলতে চাইবো যে নারীর যখন আমরা দায়িত্ব বলছি এখানে পরবর্তী প্রজন্মকে নিয়ে, তখন আমরা ঘুরে ফিরে আসি মায়ের দিকে, আঙুলটা মায়ের দিকেই আসে। কিন্তু নারী বলতে তো শুধু মা নয়, পরিবারের অন্যান্য যারা মহিলারা বা নারীরা আছেন তারাও, আমাদের সমাজে অন্যান্য নারীরা, শিক্ষিকা হোক বা সমাজের অন্যরা হোক, পাড়ার দিদিমা, কাকিমা, পিসিমা, জেঠিমা, দিদি সবাই হোক, বৌদিদি সবাই হোক, এখন সবার দায়িত্ব কতটা পরের প্রজন্মকে মানে গড়ে তুলতে? কথাটা একদম সঠিক। যেটা মানে পুরুষ আর মহিলাদের মধ্যে যেটা আমরা দেখি, মহিলাদের দায়িত্বটা কিন্তু অনেকটা বেশি। যেটা আমরা দেখি সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত একটি মহিলা দিন রাত কাজ করে যাচ্ছে। পাশাপাশি এখন আজকের সময় আমরা দেখছি মহিলারা ঘর থেকে বেরিয়েও কাজ করছে, নিজের পরিবারকে সমর্থন করা বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা বেটার লাইফ যেটা বলা হয়। তো এখানে আমরা দেখছি যে প্রত্যেকটি মহিলারই গুরুত্বটা অনেকটাই বেশি, সেটা পরিবার গড়ার ক্ষেত্রে হোক, শিশুদের লালন পালন হোক, বা পরিবারকে সাপোর্ট করা হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক। এখন একটি পরিবারের মধ্যে যে মহিলারা রয়েছেন, আমি মনে করি যে পরিবারের সবার সাপোর্টটা কিন্তু সবচেয়ে বেশি দরকার। আমি মানে প্রত্যেকটি মহিলাই চাইবো, যদি আপনার ঘর ঠিক থাকে, আপনার সংসার ঠিক থাকে, তখনই কিন্তু আপনি ঘর থেকে বেরিয়ে বাইরের জগতের সাথে আপনি কাজ করতে পারবেন। ঘরে যদি অশান্তি বা ঘরে যদি সাপোর্টটা না থাকে, তখন কিন্তু আপনার সেই মানসিকতাই থাকবে না যে আমি বাইরে গিয়ে কাজ করব। তো আমার মনে হয় পরিবারের প্রত্যেকটি মহিলা হোক পুরুষ হোক, সবাই যখন একটি মহিলা ঘর থেকে বেরোয় বা একটা মহিলার দায়িত্ব থাকে, সবাই ওকে সাপোর্ট করা দরকার। তখনই মনে হয় ওর এগিয়ে যাওয়ার কোনো আর বাধা থাকবে না এবং সমাজে সে প্রতিষ্ঠিত হতে পারবে। এখন বর্ণালীদি যেটা বলছিলেন, সে জায়গায় দাঁড়িয়ে এই যে প্রাচীন একটা যে ধারণা যে নারীর সম্মান শুধু ঘরের ভেতরেই, আপনার কি মনে হয় যে সমাজ কি আজ মানে কর্মজীবী নারী যারা আছে তাদেরকে কি সমান মর্যাদা দিতে পারছে? বর্তমান সময়ে দেখুন, আমি শুরুতেই যেটা বললাম,
আমাদের চোখে যারা আমরা ফিল্ডে কাজ করছি বা আমরা মানে যোগাযোগ আছে বর্তমান সমাজে স্ব জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি মহিলাই কিন্তু প্রতিষ্ঠিত। এখন আমরা যদি এখন বিচার করি যে যারা আর্থিক দিক দিয়ে সবল হচ্ছে বা নিজের পায়ে দাঁড়াচ্ছে তারাই সফল, আর যারা সাংসারিক দায়িত্ব নিচ্ছে তারা আমরা মানে ওই দিক থেকে বিচার মানে ডিফারেন্স করাটা আমার মনে হয় না সেটা ঠিক হবে। মানে কারণ সবাই কিন্তু চায় যে আমি সংসারটা দেখি, অনেকে চায় যে আমি ইন্ডিপেন্ডেন্ট হই। তো আমার মনে হয় এই প্রশ্নটা এরকম যে যে জায়গায় আছে ওনারা যাতে দায়িত্বটা করছে এবং আমরা সবাই মিলে ওনার পরিবারে যারা আছে সবাই যাতে সাপোর্ট করে একটি মহিলাকে ওই দায়িত্বটা পূরণ করার জন্য। বর্ণালী, আপনার কি মনে হয় মানে বিশেষ করে এই যে যারা রাতে যারা কাজ করে বা এই যে যারা ভিন্ন পেশায় নারীদের প্রতি মানে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি কি আমাদের সমাজের পাল্টেছে বলে মনে করেন এই মুহূর্তে? তাদের প্রতি মর্যাদা কি সমাজ দিচ্ছে? দেখুন, আমাদের সমাজে যে বিশেষ করে রাতের বেলা যে সমস্ত মহিলারা নারীরা কাজ করছেন তাদের প্রতি কিন্তু আমাদের সমাজে এখনো একটা অন্যরকম মানসিকতা রয়ে গেছে। সেই যে মানসিকতাটা সেটা থেকেই আমাদের উঠে আসতে হবে। কারণ দিন বা রাত্রি এটা কোনো নারীর ক্ষেত্রে অসুবিধার কারণ হবে বলে আমি মনে করি না, এবং কেনই বা হবে। একজন পুরুষ যদি রাত্রিবেলা কাজ করতে পারেন তাহলে একজন নারীর কাজ করতে বাধা কোথায়? এবং সেই ক্ষেত্রটাই কিন্তু আজকের যে দিবস, যে আন্তর্জাতিক নারী দিবস, সেই দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই যে মানসিকতাটা এখনো আমাদের সমাজে রয়ে গেছে যে মহিলারা সন্ধ্যের পর বা রাত্রিবেলা অধিক রাত্রে কাজে যেতে পারবেন না, যারা যাচ্ছেন তাদের প্রতি অন্যরকম মানসিকতা, সেই মানসিকতা থেকে আমাদের সরে আসতে হবে। কারণ সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত দিক পরিবর্তিত হতে হবে। আমি একটু আগে আমার আলোচনায় বলেছি যে পর্দার আড়ালে মহিলারা চলে গেছিলেন, সেটা সেই সময় উপযোগী প্রয়োজনের তাগিদে। কিন্তু আজকে তো সেই সময় নেই। আমরা স্বাধীন হয়েছি, আমাদের দেশ থেকে বৈদেশিক শক্তি চলে গেছে, এরপর ব্রিটিশ আমাদেরকে শাসন করেছে, সেই সময় থেকেও আমরা বেরিয়ে এসেছি। এবং এই যে স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। এক্ষেত্রে আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা সবাই জানি যে স্বাধীনতা আন্দোলনেও নারীদের কতটা ভূমিকা ছিল। আর সেই আজকে 2020 সেই প্রশ্ন আমরা খুঁজে বের করতে পারবো, তখনই এই নারী দিবসের সার্থকতা আমাদের হবে। বর্ণালী, এই যে ধরুন আমরা যদি দেখি এই পঞ্চায়েত থেকে শুরু করে উচ্চপদস্থ প্রশাসনিক স্তরে নারীদের উপস্থিতি বেড়েছে, এটা নো ডাউট, কিন্তু প্রকৃত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি নারীদের হাতে আছে, নাকি আপনারা মনে করেন যেটাও এখনো পর্দার আড়ালে সেই পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণই কাজ করছে? অবশ্যই কিছুটা কাজ করছে পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণ, কিন্তু এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা যখন থেকে শুরু হয় এর শুরুটা কিন্তু খুব ভয়াবহ ছিল। এটা আমি অস্বীকার করব না যে নারীদেরকে 50% রিজার্ভেশন দেওয়া হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায়, এবং সেটা একমাত্র কারণে যে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। যে বছরের পর বছর, হাজারো বছরের পরাধীনতায় নারীরা যেভাবে পেছনে চলে গেছিলেন, তার থেকে নারীদেরকে এগিয়ে আনার জন্যই কিন্তু এই প্রসেসটা শুরু হয়েছিল। আজকে এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের পার্টিসিপেশন তো হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনো দেখি যে মহিলারা সর্বক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছেন না। কিন্তু এটা যে 100% তা নয়। সেটার আজকে থেকে 8 বছর আগে আমাদের রাজ্যে বিশেষ করে একটা রাজনৈতিক পট পরিবর্তন আমরা দেখতে পেয়েছি, এবং এর আগের যে সময়টা, সেই সময়ে কিন্তু আমরা দেখি যে সম্পূর্ণরূপে মহিলারা চেয়ারে আছেন, কিন্তু এর পর্দার আড়ালে সমস্ত সিদ্ধান্ত পুরুষরাই নিতেন। কিন্তু এই রাজনৈতিক পট পরিবর্তনের পর আমার নিজেও আমি চেয়ারপারসন হিসেবে কাজ করেছি, এবং এই চেয়ারপারসন হিসেবে কাজ করার সুবাদে বিভিন্ন পঞ্চায়েতে আমার যাওয়া হয়েছে, বিভিন্ন পঞ্চায়েতগুলোর সঙ্গে আমি বিভিন্ন অনুষ্ঠান করেছি, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, এবং সেখানে দেখেছি যে ধীরে ধীরে মহিলারা কিন্তু নিজে সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ শুধু নয়, নিজে সিদ্ধান্ত নিতে পারছেন। এটা কিন্তু আমি বলবো যে আগামী দিনে আমাদের আরো বেশি আমরা লাভবান হব, যে মহিলারা অবশ্যই
নিজে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন, এবং এটাই এই দিবসের একটা ধাপ আমরা এগিয়ে যেতে পেরেছি বলে আমি মনে করি। এবং সেটা অবশ্যই একটা সময় আসবে যে অবশ্যই নারীরা নিজেই নিজের সিদ্ধান্ত নেবেন, প্রয়োজন হবে না পেছন থেকে পর্দার আড়ালে অন্যের সহযোগিতা। তবে এই সহযোগিতা শব্দটা কিন্তু আরো একবার আমাকে নাড়া দেয় যে সহযোগিতা কেউ আমাকে দিয়ে কাজটা করাচ্ছেন আর আমার কাজে সহযোগিতা করছেন, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের একটা ফারাক আছে। অবশ্যই এই সমাজে আমাদের বেঁচে থাকতে হলে নারী পুরুষ উভয়ে মিলেই আমরা কাজ করব, তাই সহযোগিতা উভয়ের প্রয়োজন। ওকে, শর্মিলাদি, আমরা এই মুহূর্তে এমন একটা যুগে দাঁড়িয়ে আছি যেখানে নারী পুরুষ ছেলে মেয়ে সবার হাতে একটা ফোন আছে, এবং তার সিংহভাগই অ্যান্ড্রয়েড ফোন। একদম এক টিপে গোটা বিশ্ব আমার হাতের মুঠোয়। এখন স্মার্ট ত্রিপুরার এই যুগে দাঁড়িয়ে আমাদের রাজ্যের নারীরা কতটা ডিজিটালি লিটারেট হতে পেরেছে বলে আপনি মনে করেন, আর ইন্টারনেটের সঠিক ব্যবহার কতটা শিখেছে আমাদের নারীরা? কারণ সাইবার অপরাধ থেকে শুরু করে সেখান থেকে বাঁচার জন্যই হোক, বা ধরুন অনলাইন আজকাল অনেক বেশি অনেক কিছু অর্থ উপার্জনের একটা সুযোগ থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের নারীরা কতটা ডিজিটালি লিটারেট হয়েছে বলে আপনি মনে করেন? না, অবশ্যই দেখুন, ডেভেলপড যে বিষয়টা আছে অবশ্যই আমরা সময়ের সাথে মিলিয়ে চলতে লাগবে, না হলে আমরা এগোতে পারবো না। এখানে যে কোনো মহিলাই হোক বা পুরুষরাই হোক সময়ের সাথে তাল মিলিয়ে চলতে লাগবে। এখন আমরা সবাই ডিজিটাল সমাজে আছি বা এআই সময়ে আছি, অবশ্যই আমাদের হাতে মোবাইল থাকা দরকার, যেহেতু কাজের পরিসরটা অনেক বেড়ে গেছে। সেই জায়গায় যদি মোবাইল না থাকে আমরা একটা সময় দেখি অচল হয়ে যায়। তো এটা অবশ্যই যে হাতে যদি মোবাইল থাকে গোটা বিশ্বকে আমরা হাতের মুঠোয় পাই। আবার এটার একটা পার্সেন্টেজ আমরা দেখি যে কিছুটা মিসইউজ হচ্ছে, যার জন্য সাইবার ক্রাইমটাও দেখা যাচ্ছে। তো যারা এই অনুষ্ঠানটা দেখছেন বা দেখবেন পরবর্তী সময়ে, যখন একটা অপরাধ হয় সেটা মোবাইলের মাধ্যমে হোক বা অন্য যে কোনো পথেই হোক, পুরা দায়বদ্ধতা কিন্তু পরিবারের উপরে বা সমাজের উপরেই আসে, সবার উপরে আপনার নিজের ব্যক্তিগত জীবনও এটা প্রভাব পড়ে। তো যখনই আমরা সবাই ডিজিটাল হচ্ছি, ঠিক আছে, আমরা সবাই এগিয়ে যাচ্ছি, সব মহিলারা এগিয়ে যাচ্ছে, পরিবার এগোচ্ছে, কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে লাগবে, এবং আমরা নিজেরাও যাতে এটাকে সবাইকে অ্যাওয়ার করি যে যেটা ভালো সেটা যাতে ভালো হয়। কারণ আমরা যদি মোবাইলটাকে ভালোভাবে ইউজ করি সেটা ভালো, আর যদি আমরা সেটা খারাপভাবে নিই সেটা আমাদের সবার জন্যই খারাপ হবে। তো এই দিকটা বিবেচনা করে যাতে আমরা এই যে ছোট্ট জিনিসটা যেটা আমরা হাতের মুঠোয় রয়েছে সেটাকে যাতে আমরা পরিচালনা করতে পারি, যাতে আমরা সুস্থ জীবন যাপন করতে পারি এবং আমার ডেভেলপের জন্য একদম এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি সবার কাছে এটাই অনুরোধ রাখবো যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে বা দুর্ঘটনাও হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলি যাতে আমরা সবাই লক্ষ্য রাখি। কারণ ঘটনা হলে সেটা একজনের উপর আসে না, পুরা বিশ্ব, পুরা পরিবার, সমাজ পুরাটাই কলঙ্কিত হয় এবং বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা কিন্তু ভর পায় পুরা দায়িত্বটা সবার উপরে আসে। তো সেটা যাতে না হয় আমাদের সবাইকে সচেতন হতে লাগবে। ওকে, বর্ণালী, আপনার কি মনে হয় আমরা এরকম এই যে মোবাইলের কথা বলছি, সাইবার ক্রাইমের কথা বলছি, আমরা এরকম অনেক পরিবার নষ্ট হয়ে যেতে দেখছি, শুধু একমাত্র বলা হচ্ছে এখানে দোষারোপ করা হচ্ছে মোবাইলকে, এবং খুব সহজভাবে যোগাযোগ ব্যবস্থা হাতের মুঠোয় ঘরের ভেতরে থেকেও আজকাল অনেকে অনেক কিছু করছেন। আপনি কিভাবে দেখছেন ডিজিটালি লিটারেট হওয়াটা আমাদের আজকের নারীদের, বিশেষ করে আমাদের রাজ্যের মেয়েদের, মহিলাদের ডিজিটালি লিটারেট হওয়াটা কতটা প্রয়োজন বলে আপনি মনে করছেন? এই আজকে আমাদের রাজ্যের মেয়েদের বা যে শিশু থেকে শুরু করে সমস্ত বয়সের নারীদেরকে আমি বলবো যে ডিজিটালি লিটারেট হওয়া অত্যন্ত জরুরি। কারণ এই মোবাইলটা কিন্তু প্রত্যেকের হাতে হাতে আমাদের আছে, যেটাকে নিয়ে আমি সারা দিন যার সঙ্গে আছি তার সম্পর্কে যদি আমার সঠিক ধারণা না থাকে, তবে তার উপযোগিতা মানে তাকে কিভাবে আমি ব্যবহার করব সেটা যদি আমি না জানি, তাহলে কিন্তু এর প্রকোপটা ভালোর থেকে মন্দের দিকে বেশি আসতে পারে। এবং আমরা দেখেছি যে আজকে এডুলেশন পিরিয়ডে যে ছেলে মেয়েরা, তারা কিন্তু এই লিটারেট না হওয়ার কারণে বিভিন্ন সমস্যায় পড়ছেন। আবার আমরা 50 ঊর্ধ্ব 40 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে মোবাইল হাতে আসার পর তার থেকে যে সুবিধা নেওয়ার কথা ছিল তা না নিয়ে এই লিটারেসির অভাবে, লিটারেট না হওয়ার কারণে এর প্রকোপটা খারাপভাবে আমাদের কাছে এসে পড়ছে। তাই অবশ্যই লিটারেট হওয়া প্রয়োজন। এবং আমার মনে হয়
এই 2026-এ দাঁড়িয়ে কিছুটা হয়তো আমরা আমাদের রাজ্যের নারীরা এই অ্যান্ড্রয়েড মোবাইলে অনেকটাই লিটারেট হয়েছেন বলে আমি মনে করি। তবে আমাদের আরো বেশি সময়ের উপযোগী হতে হবে এবং এই মোবাইল সম্পর্কে সমস্ত রকমের ধারণা আমাদের থাকা চাই। এবং এই যে এআই, আজকে এই এআই এর মাধ্যমে আমরা যে মোবাইল ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যা ভাবি সেই ধরনের ভিডিও আমাদের আসতে শুরু করে। এটা কিন্তু এআই এমন একটা টেকনিক আমি বলবো যে এরা আমাদের মনকে পড়তে পারছে। তো এই জায়গায় আজকে বিশ্ব যেখানে দাঁড়িয়ে আছে সেইখানে আমাদের নারীদেরকেও লিটারেট হতে হবে এবং যারা লিটারেট এখনো হননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা শুধু এগিয়ে যাব, আমরা পুরুষের সঙ্গে সমান অধিকারের জন্য লড়াই করব তা নয়। আমাদের সব ক্ষেত্রে লিটারেট হতে হবে এবং তখনই আমরা সমান অধিকারের দাবি করতে পারি এবং সমান অধিকার পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। একদম যোগ্যতার কথা যখন বলছিলেন তখন আমার একটা অন্য কথা এই মুহূর্তে মনে পড়লো যে আমাদের রাজ্যের যে মেয়েদের পাশের হার, স্কুল কলেজে যে পাশের হার, সেটা কিন্তু এবং উচ্চশিক্ষার যে হার সেটাও কিন্তু ঈর্ষণীয়। অন্যান্য অনেক রাজ্য কিন্তু ঈর্ষা করে আমাদের যে আমাদের এখানকার মেয়েরা অনেক বেশি শিক্ষিতা। এখন কিন্তু কর্মক্ষেত্রে পৌঁছানোর পর তারা কি তাদের সেই মেধা অনুযায়ী যোগ্য পদ বা সম্মান পাচ্ছে বলে মনে করেন? বা সেই জায়গাটাতে বা পড়াশোনা শেষ করার পর তারা যে পড়াশোনাটা করলো তার একটা যোগ্য তারা জীবন কি পায় কি বলে মনে করেন আপনারা? দেখুন, পড়াশোনা শেখার পর যোগ্যতা পাচ্ছে কিনা সেটা কিন্তু আজকের যে যুগ সেই যুগে আমাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমেই আমাদের চাকরি বাকরির যে ব্যবস্থা সেটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেধাকে মানদণ্ড হিসাবে ধরতে হবে যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমি খুব ভালো রেজাল্ট করে ফেললাম কিন্তু মেধাভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়লাম, সেটা কিন্তু আমরা নিজে এর জন্য দায়বদ্ধ বলে আমি মনে করি। কারণ পরীক্ষায় পাশ করা শুধু পাশের জন্য নয়, ভবিষ্যৎ তৈরি করা, ভবিষ্যতে বিভিন্ন এন্ট্রান্সগুলোতে বসা, সবার সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়া, সেটার জন্য কিন্তু নিজেকে তৈরি করতে হবে। এটা আমাদের যে বৈষম্যর জন্য হচ্ছে বলে আমি মনে করি না, এটা সম্পূর্ণ একটা মেধার ব্যাপার এবং এই মেধাভিত্তিক পরীক্ষাগুলোতে নিজেকে উত্তীর্ণ করা, নিজেকে তৈরি করতে হবে এবং সেই জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন। আমাদের একটা সময় ছিল যে আমরা কিছু মুখস্থ করে লিখে দিতাম এবং পরীক্ষার পাশ হয়ে যেত, তারপর সব শেষ। কিন্তু আজকের দুনিয়ায় কিন্তু সেই দিকটা একেবারে নেই বললেই চলে আমি বলবো। আর এখানে চেষ্টা চালিয়ে যেতে লাগবে, একবার না হয় শতবার, সেই কথাগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে লাগবে। এবং এরকম না যে আমার মেধা হয়েছে আমি পাশ করি না, একটা পরীক্ষা দিলাম সেটাতে আমি সফল হলাম না, সেটা কিন্তু না। মন মানসিকতা ভেঙে যাবে, ঘরে বসে থাকবো, আর যাব না, সেই রকম চিন্তা যাতে না আসে। অবশ্যই বারবার চেষ্টা করতে লাগবে, কারণ সবাই একটা জায়গায় গিয়ে সফল হবে সেরকম না। যার ফিল্ড কিন্তু আলাদা হতে পারে। আমাকে চাকরি করতে লাগবে, আমাকে অ্যাডমিশন যেতে লাগবে সেরকম না। অনেকে আমরা দেখেছি যে আর্টে খুব ভালো হয়, আর্টে টিচার হচ্ছে, অনেকে এগ্রিকালচারে যাচ্ছে, অনেকে মৎস্য দপ্তরে যাচ্ছে, যে কোনো তো আমার মনে হয় সবাইকে সব দিকেই চেষ্টা চালিয়ে যেতে লাগবে। ওকে দিদি, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একটা শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছেই, যে এখন ত্রিপুরার বর্তমানে নারীদের জন্য তো অনেক আইনি সুরক্ষা ও হেল্পলাইন রয়েছে, কিন্তু প্রান্তিক স্তরের নারীরা কি এই অধিকারগুলো সম্পর্কে সচেতন রয়েছে? শুধু প্রান্তিক কেন, শহরেরও আমরা বলবো মাঝবয়সী বা যারা বৃদ্ধা তারা কি এইসব তাদের অধিকার সম্পর্কে সচেতন আছে, নাকি আইনি জটিলতার ভয়ে তারা আজও পিছিয়ে আছে বলে আপনারা মনে করেন? আপনারা তো গ্রাউন্ড স্কুল লেভেলে কাজ করছেন, আপনারা তো দেখছেন। প্রথম কথা হলো প্রশাসনিক স্তরে যেগুলি আছে সবগুলি প্রশাসনের তরফে আমরা দেখছি যে অনবরত চেষ্টা চালানো হচ্ছে, গ্রাসরুট পর্যন্ত সেগুলি নেওয়া হচ্ছে প্রতিনিয়তই আমরা দেখছি যে। এবং আমরা পাশাপাশি যারা রয়েছেন সরকারের পক্ষ থেকে বা নন গভর্নমেন্ট যে এনজিওগুলি রয়েছে প্রতিনিয়ত চাচ্ছে যে গভর্নমেন্টের স্কিমগুলি বা গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা বা আইনি বিষয়গুলি যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়, সেই বিষয়গুলি নিয়ে অনবরত কাজ করা হচ্ছে। এবং এটা কিন্তু একদিনের প্রসেস না, এটা কিন্তু চলতেই থাকবে।
তো চেষ্টাটা চালানো হচ্ছে এবং আমরা মনে করি আমরা আগামী দিনে সফল হচ্ছি এবং এই দিনটা যত দিন যাচ্ছে আমরা আশাবাদী যে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পরিবারের যারা যারা রয়েছে সবাই যাতে এই দিনটার গুরুত্ব বুঝে এবং মহিলারা যাতে সমস্ত দিকে এগিয়ে যেতে পারে। আমাদের এটাই দায়িত্ব থাকবে, আশা থাকবে এবং চেষ্টাও সেটাই থাকবে। মরলাদি, আপনার কি মনে হয়? একই কথা আমি বলবো, শর্মিলাদির সঙ্গে একই সুরে সুর মিলিয়ে বলবো যে প্রান্তিক স্তর থেকে শুরু করে শহরে অনেক ক্ষেত্রে হয়তো এই আইনি মারপেচের ভয়ে অনেকেই পিছিয়ে যাচ্ছেন, কিন্তু প্রশাসনিক স্তর থেকে শুরু করে বিভিন্ন এনজিও, সামাজিক কাজ যারা করছেন সবাই কিন্তু চেষ্টা করছেন যে অবশ্যই প্রান্তিক স্তর থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে আইনি প্রক্রিয়াগুলো আছে যার মাধ্যমে আমরা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, সেই অধিকারগুলোকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া এবং কিছুটা ক্ষেত্রে আমি বলবো যে কিছুটা নিজেকেও এগিয়ে আসতে হবে। আইন আছে, আইনকে আমার মতো করে আমি আইনের সুযোগটা নেব, সেই ভাবনাটাও কিন্তু আনতে হবে। আইন আছে, আইনের সমস্ত সুবিধা আমাকে পাইয়ে দেবে কেউ, এই ভাবনাটা নয়, যে আইনটা আছে তাকে আমি সুযোগটা নেব, এই ভাবনা নিয়েও কাজ করতে হবে। এবং সেই ক্ষেত্রে প্রশাসনিকভাবে এবং আমরা ব্যক্তিগতভাবেও কিন্তু চেষ্টা করছি মানুষকে অ্যাওয়্যার করা যে আইনটাকে নিজে তৈরি, যে আইন আছে তাকে নিজে এই সুযোগটা নেওয়া, যাতে প্রান্তিক স্তরের নারীরা সমস্ত রকমের সুযোগ নিতে পারেন। ওকে দিদি, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের উদ্দেশ্যে, ছোট বড় নারীদের উদ্দেশ্যে আপনাদের খুব সংক্ষিপ্ত বার্তা যদি কিছু থাকে কিছু বলবেন। শর্মিলাদি, আপনি কিছু বলবেন নারীদের? এতক্ষণ যা বলছেন সবাই অবশ্যই আলোচনাই ছিল, কিন্তু তারপরে কোনো বিশেষ বার্তা নারীদের জন্য, আমাদের রাজ্যের নারীদের জন্য? অবশ্যই আজকে 2026-এ আমরা দাঁড়িয়ে আছি, যে বিষয়গুলি আলোচনা হয়েছে বিস্তারিত সেটারই আমি আবার সংক্ষিপ্ত সেটাই বলবো। নারীরা তখনই সফল হবে যখন একটি পরিবার ওর পাশে দাঁড়াবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, না তখন কোনো বাধা আসবে না এবং একটি নারী মানে উন্মুক্তভাবে একদম ফ্রি হয়ে একটি কাজে যেতে পারবে, সংসারের দায়িত্ব নিতে পারবে এবং ঘর থেকে বেরিয়ে সমাজের জন্য একটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য ও এগিয়ে যেতে পারবে। তখনই আমি মনে করি যে আজকে সে দিনটি, যেটা নারী দিবস হিসেবে আমরা সবাই পালন করার জন্য আজকে বসে আছি, বা আগামী বছরও আমরা সেটা করব, যেখানে বলা হচ্ছে যে ক্ষমতায়ন বা অধিকার বা সমতা, মানে বৈষম্যতা না রাখা, পুরুষ মহিলার মধ্যে যে জিনিস ভেদাভেদগুলি আছে সেটা যদি আমরা একটু দূরে সরিয়ে রাখি। আমার ঘরে ছেলে যদি ঘর থেকে বেরোতে পারে, আমার ঘরে মেয়ে কেন পারবে না? আমার জন্য ছেলে মেয়ে, নারী পুরুষ সব সমান, এই চিন্তাধারা যদি আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আশাবাদী যে প্রত্যেকটি নারী একটি পুরুষের সাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের জন্য দায়বদ্ধ থাকবে এবং ওর পথে আর কোনো বাধা থাকবে না। তখনই আমরা আশা করব যে আজকের দিনটা সফল হবে। আমি এই আন্তর্জাতিক নারী দিবসে একটাই কথা বলবো যে পুরুষ নারীর অধিকার অর্জনের লড়াইয়ের সঠিক চিত্রটি যেন দেখতে পায়। নারী পুরুষের মধ্যে যে সামাজিক ক্ষমতার অসম বিন্যাসের যে সূত্রটি, সেই সূত্রটি যেন পুরুষও দেখতে পায়। এবং একই কথা যে পরিবারকে আমাদের পারিবারিক শিক্ষা আমাদের আসবে, পারিবারিক শিক্ষা থাকবে এবং পরিবার থেকেই শুরু হবে একটি কন্যা সন্তান এবং একটি ছেলে সন্তান, তাদেরকে আমরা সমানভাবে সমাজে প্রতিষ্ঠিত করার ভাবনা নিয়ে আমরা এগোবো এবং এই ভাবনা থেকেই কিন্তু এই আন্তর্জাতিক নারী দিবস সুপ্রতিষ্ঠিত হবে। এবং এই নারী দিবস শুধু একদিন নয়, আজকে থেকে শুরু করে সামনের যে 2027-এর যে নারী দিবস, সেই দিন পর্যন্ত আমরা বদ্ধপরিকর থাকব যে এই নারী দিবসের যে পুরো বছরটা যেন নারীদের কথা ভেবে, নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা মাথায় রেখে আমরা কাজ করি। নমস্কার সবাইকে। অসংখ্য ধন্যবাদ বনরাজি, আপনাকে ধন্যবাদ। শর্মিলাদি, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনাদের দুজনকে আবারও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। ভালো থাকবেন দুজনে। দর্শক বন্ধুরা, নারীরা শুধু অর্ধেক আকাশ নয়, বরং অর্ধেক শক্তি। তাদের অধিকার নিশ্চিত করা এবং তাদের কৃতিত্বকে সম্মান জানানো কোনো দয়া নয়, বরং এটি একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ার পূর্ব শর্ত। আসুন আমরা এমন এক সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি নারী ভয়হীন চিত্তে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। নারীর জয় হোক, মানবতার জয় হোক। সঙ্গে থাকুন।
আর দেশ দুনিয়ার সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।